নমস্কার বন্ধুরা, আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই। এখন আমি সাহিত্যিক শ্রী সমরেশ মজুমদারের লেখা গল্প পাঠ করব। গল্পটির নাম বন্ধুর মতো। হাসিমারা হয়ে চিলাপাতার গভীর জঙ্গল পেরিয়ে তিতিরদের গাড়িটা যে রিসর্টের সামনে গিয়ে দাঁড়ালো তার নাম চিলাপাতা জঙ্গল ক্যাম্প। তিতিরের বাবা কমলেশ এক বন্ধুর কাছে শুনেছিলেন এই রিসর্টের কথা। শুনে ঠিক করেছিলেন জলদাপাড়ায় যখন বেড়াতে যাওয়া হচ্ছে তখন ওই রিসর্টে এক রাত থেকে আসবেন। তিতিরের মায়ের অবশ্য ইচ্ছেটা ছিল না। জলদাপাড়ায় কদিন জঙ্গল দেখে দেখে ভাবছিলেন ফুন্টসিলিং শহরটা দেখলে ভালো হয়, হাতের কাছে ভুটানের ওই প্রান্তিক শহর। কিন্তু কমলেশের ইচ্ছে মানতে হয়েছে তাকে। তিতিরের কিন্তু জঙ্গল দেখতে ভালো লেগেছে। জলদাপাড়ায় হাতির পিঠে চড়ে ভোর ভোর সময়ে ওরা একটা গন্ডার দেখতে পেয়েছিল, তবে বেশ দূর থেকে। মাহুত বলেছিল গন্ডারটার মন খারাপ বলে কাছে আসেনি, অন্যদিন আসে। তবে পাখি দেখেছিল অনেক, আর বাঁদর। দুষ্টুমি করলে মা বকেন, বাঁদরামি করো না, কিন্তু ওই বাঁদরগুলোকে দেখে তার মজা লেগেছিল। তাদের গাড়ি থেকে নামতে দেখে এক ভদ্রলোক এগিয়ে এলেন। বয়স্ক মানুষ হাত জোড় করে বললেন, আসুন, আপনি কি কমলেশ বাবু? কমলেশ নমস্কার করে মাথা নাড়লেন, বললেন, খুব সুন্দর জায়গা। ভদ্রলোক নিজের পরিচয় দিলেন। এই রিসর্টের মালিক তিনি। জঙ্গলের গায়ে অনেকখানি জায়গা নিয়ে সুন্দর সুন্দর ঘর করেছেন। ঘরগুলো মাটি থেকে কিছুটা উঁচুতে, কাঠের খুঁটির ওপর। তার একটাই নিয়ে গেলেন তিনি। পাশাপাশি দুটো ঘর, সেখানে সব রকম স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা রয়েছে। পিছনের বারান্দা থেকেই তিতির নদীটাকে দেখতে পেল। ছোট্ট নদী, জঙ্গল থেকে বেরিয়ে আবার জঙ্গলে ঢুকে গেছে। ভদ্রলোক বললেন, ওই নদীর নাম বামনী। মা হাসলেন, বামনী? অদ্ভুত নাম তো। ব্রাহ্মণ থেকে না বামন থেকে নামটা তৈরি হয়েছে? কমলেশ বললেন, আগেকার দিনের ব্রাহ্মণরাই স্ত্রীকে বামনী বলতেন। সন্ধেটা চমৎকার কেটে গেল। রাতের খাওয়া 9টার মধ্যে শেষ করতে হলো এখানে। 10টার পর জেনারেটরের আলো নিভে যায়। তখন ঘরে ঘরে মোমবাতি এবং নাইট ল্যাম্প, যেটা জরুরি প্রয়োজন, জ্বালাতে হয়। মা বললেন, দুটো ঘর যখন, তখন আমি আর তিতির একটা ঘরে শোবো, তুমি অন্যটায় যাও। কমলেশ বললেন, ওকে, তোমরা শুয়ে পড়ো। দুটো মশারি টাঙিয়ে দিয়ে গিয়েছিল রিসর্টের কর্মচারী। তার একটায় ঢুকে পড়ল তিতির, অন্যটাই মা। কলকাতায় মশারির মধ্যে শোয়ার অভ্যাস ছিল না। জঙ্গলে বেড়াতে এসে শুতে হচ্ছে। তিতিরের বেশ মজা লাগছে মশারির মধ্যে শুয়ে। মনে হচ্ছে ঘরের মধ্যে আর একটা ঘরে সে শুয়ে আছে। চারধার এখন নিঝুম, পৃথিবীর সব শব্দ যেন মরে গেছে। কিন্তু একটু পরেই পাশের খাট থেকে মায়ের ভারী শ্বাসের আওয়াজ ভেসে আসতে লাগলো। তিতির হাসল। বাবা যখন বলেন মা নাক ডাকেন, তখন মা অস্বীকার করেন। বিছানায় শরীর এলিয়ে দিলেই মায়ের ঘুম এসে যায়। এই সময় নদীর ধার থেকে একটা চিৎকার ভেসে এলো। তারপরেই তিতিরের মনে হলো ওটা ঠিক চিৎকার নয়, কেউ যেন কষ্ট পেয়ে কাঁদছে। সে মশারি থেকে বেরিয়ে কাঁচের জানলার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরে হালকা নীল কুয়াশা ছড়িয়ে আছে। আকাশে কুমড়োর ফালির মতো চাঁদ উঠেছে। জানালা দিয়ে কোনো কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না। উসখুস করল তিতির। একবার মায়ের দিকে তাকালো। তারপর নদীর ধারের বারান্দার দরজা সন্তর্পণে খুলে বেরিয়ে এলো। এখন তার সামনে খানিকটা পরিষ্কার ঘাসের জমির পরে নদী। নদীর পাড়ে শুধু জঙ্গল আর জঙ্গল। যে প্রাণী চিৎকার করেছিল বা কেঁদেছিল, এখন তাকে দেখতে পাওয়া যাচ্ছে না। নদীর জলে এক চিলতে আলো পড়ায় কি সুন্দর দেখাচ্ছে।
মুগ্ধ হয়ে দেখছিল তিতির। জেনারেটর বন্ধ হয়ে গেছে অনেকক্ষণ আগে। ঘন অন্ধকারে ঢেকে আছে রিসর্ট, কিন্তু সামনের বামনি নদী এবং গায়ের জঙ্গলের অন্ধকার অনেকটা পাতলা। তাকিয়ে থাকতে থাকতে যখন চোখ অভ্যস্ত হয়ে উঠেছে, তখন তিতিরের মনে হলো নদীর গায়ে কিছু একটা নড়ছে। তারপরই বুঝতে পারলো ওটা একটা হাতি, কিন্তু খুব বাচ্চা হাতি। ছোট পা, ছোট সুর। বোঝাই যাচ্ছে নদীটা পেরিয়ে এসে থমকে দাঁড়িয়েছে। তিতিরের মনে পড়ল জলদাপাড়ায় এসে বাবা বলেছিলেন হাতিরা সব সময় দলবদ্ধ থাকে, কেউ একা ঘোরে না। বাচ্চারা তো নয়ই। তাহলে নিশ্চয়ই এই বাচ্চা হাতির বাবা মারা কাছাকাছি আছে। এখনই তাদের দেখা পাওয়া যাবে। যদি তারা নদী পেরিয়ে এদিকে চলে আসে, তাহলে কি এখানে থাকা নিরাপদ হবে? এই কাঠের বাড়ি যতই মজবুত হোক না কেন, হাতিরা সহজেই ভেঙে ফেলতে পারবে। তিতির সতর্ক হলো। যেই সে দলটাকে নদী পার হতে দেখবে, অমনি মা বাবাকে ঘুম থেকে তুলে দেবে, যাতে সবাই এখান থেকে সরে যেতে পারে। কিন্তু বাচ্চা হাতিটা টলমলে পায়ে এগিয়ে এলো সামনে। দলের কাউকে দেখা যাচ্ছে না। বেশ জোরে শ্বাস ফেলল দুবার। সুর উঁচিয়ে ওপরের দিকে তাকালো। তিতিরের মুখ থেকে বেরিয়ে এলো আহ আহ আহ। সঙ্গে সঙ্গে সুর নামিয়ে গুট গুট করে চলে এলো হাতিটা বাড়ির কাছে। বেশ মজা লাগলো তিতিরের। একদম বাচ্চা ওটা। সে পাশে গিয়ে দাঁড়ালে মাথায় সমান হবে। নদীর দিকে তাকালো তিতির। না, অন্যদের দেখা পাওয়া যাচ্ছে না। এবার বাচ্চা হাতি সুর তুলে বারান্দা ছুঁতে চাইছে। তিতির সাহসী হলো। হাঁটু মুড়ে বসে হাত বাড়িয়ে সুরটাকে স্পর্শ করলো। কি নরম সুর! হাতিটা আরও এগিয়ে সুর তোলার চেষ্টা করলো। সেটা ছোট হওয়ায় বেশি ওপরে এগোচ্ছিল না। তিতিরের মনে হলো নিশ্চয়ই বাচ্চাটার খিদে পেয়েছে। সে দ্রুত ঘরে ঢুকে পড়ল। অন্ধকারেও মায়ের প্লাস্টিকের ঝুড়িটাকে পেতে অসুবিধে হলো না। এখানে আসার সময় হাসিমারা বাজার থেকে যেসব ফল মা কিনেছিলেন তার একটাও খাওয়া হয়নি। ঝুড়িটাকে নিয়ে বারান্দায় আসতেই বাচ্চাটা সুর তুলল। প্রথমে কলাগুলো এগিয়ে দিল তিতির। চট করে সেগুলো মুখে চালান করে দিল বাচ্চাটা। দিয়ে এক পাক ঘুরে নিল। তিতির বুঝল ওর খুব আনন্দ লাগছে। এরপরে গোটা ছয়েক আপেল একটা একটা করে দিল বাচ্চাটাকে। আপেলগুলোকে চিবোতে সময় লাগলো। খেয়ে মাথা দোলাতে লাগলো বাচ্চাটা। এখন 6টা কমলা লেবু পড়ে আছে। সেগুলো খাওয়া শেষ করতেই নদীর ওপর থেকে গর্জন ভেসে এলো। তিতির চমকে মুখ তুলতেই দেখল একটা অন্ধকারের পাহাড় নদীর দিকে এগিয়ে আসছে। নিশ্চয়ই ওটা এই বাচ্চার মা। ডাক শুনে বাচ্চাটা ফিরে যেতে যেতে দাঁড়িয়ে গেল। তারপর দৌড়ে ফিরে এসে আবার সুর ওপরে তুলল। তিতির তাকে স্পর্শ করতেই বাচ্চাটা দৌড়ে নেমে গেল নদীর ভেতর। কোনো রকমে সে ওপরে যেতেই মায়ের গলা থেকে বকুনি গোছের আওয়াজ বের হলো। ওরা মিলিয়ে গেল জঙ্গলের অন্ধকারে। পরদিন মা খালি ঝুড়ি দেখে অবাক। অতগুলো ফল কোথায় গেল? তিতিরকে স্বীকার করতেই হয় যে সে হাতিকে খেতে দিয়েছে। সব শুনে মায়ের চোখ কপালে উঠল। বাবাও অবাক হলেন। বললেন, খুব বেঁচে গেছো তুমি। ভুলেও আর জঙ্গলের জীবজন্তুর সঙ্গে ভাব করতে যেও না। ওই বাচ্চাটার মা তোমাকে তো বটেই, আমাদেরই মেরে ফেলতে পারত। সারাদিন রিসর্টে কাটিয়ে বিকেলে ওরা গাড়িতে উঠল। ওখান থেকে সোজা কুচবিহারে যাওয়া হবে। সেখানে রাত কাটিয়ে পরের দিন কলকাতা ট্রেনে উঠবে। এখন ড্রাইভারের পাশে তিতির, পিছনে মা বাবা। বাবা বললেন, ড্রাইভার ভাই, অন্ধকার হয়ে যাওয়ার আগেই জঙ্গল থেকে বেরোতে হবে। মা বললেন, তাহলে জোরে চালানোর দরকার নেই। গাড়ি চলছিল জঙ্গলের মধ্য দিয়ে। দুপাশের গাছে অজস্র পাখি সমানে চিৎকার করে যাচ্ছে। কয়েকটা হনুমান সরু রাস্তা জুড়ে বসেছিল। হর্নের শব্দে মুখ খিচিয়ে সরে গেল। ড্রাইভার বলল, আমাদের গালাগালি দিল।
মজা পেল তিতির। আলো কমে আসছে। ড্রাইভার বলল, আর ৮ মাইল গেলেই কুচবিহার যাওয়ার পিছনের রাস্তা পেয়ে যাব। রাস্তাটা মাক নিচ্ছে, নুড়ি বিছানো রাস্তা। হঠাৎ ব্রেক কষল ড্রাইভার। চাপা গলায় বলল, কেউ কথা বলবেন না। তিতির দেখতে পেল কয়েকটা বিশাল চেহারার হাতি রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছে। গাড়ির ইঞ্জিনের শব্দে ওরা মুখ ফেরালো। চাপা গলায় মা বললেন, কি হবে? বাবা ভয়ার্ত গলায় বললেন, একটা এগিয়ে আসছে। ব্যবধান মাত্র 50 গজের। দল ছেড়ে বিশাল হাতিটা এগিয়ে আসছে, সুর তুলে গর্জন করতে করতে। ড্রাইভার বলল, পালানোর জন্য রেডি হন, দৌড়ে পিছন দিকে যেতে হবে তাড়াতাড়ি। ঠিক তখনই একটা বাচ্চা হাতি প্রাণপণে ছুটে এলো। এসে এগিয়ে আসা হাতিটার সামনে দাঁড়িয়ে চিৎকার করতে লাগলো। সুর তুলে আটকাবার চেষ্টা করছিল বারবার। তার চেষ্টা সফল হলো। বড় হাতিটা পেছন দিকে ঘুরে দলের দিকে এগিয়ে গেল। বাচ্চাটা গাড়ির দিকে তাকিয়ে একবার সুর তুলে দৌড়ে দলের ভেতর ঢুকে পড়ল। ক্রমশ দলটা পাশের জঙ্গলে ঢুকে গেলে ড্রাইভার বলল, খুব জোর বেঁচে গেলাম আজ। মা বললেন, বাচ্চাটা ওভাবে আটকালো কেন? বাবা বললেন, বুঝতে পারলাম না। ছুটন্ত গাড়িতে বসে তিতির চোখ বন্ধ করল। ঋণ শোধ করে গেল বাচ্চা হাতিটা, বন্ধুরা যেমন করে থাকে।